এসএসসি পরীক্ষা 2026 সকল শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে একবারে ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া আমাদের বোর্ড পরীক্ষা এই মুহূর্তে আমাদের কি কি পড়া উচিত, আমরা কিভাবে কমন পাবো, বইগুলোকে কিভাবে কভার করব, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে পরীক্ষার আগের দিন রাত্রে হলেও আমি এই কথাগুলো তোমাদের বলতাম। দেখো, আমরা বাংলা সাবজেক্টটা নিয়ে খুব একটা বেশি টেনশনে থাকি না। আমরা জানি যে আমরা বাংলা সাবজেক্টে লাস্টে দেখে যায় গাইড থেকে কিছু একটু পড়ে নিই। আমরা যদি ভুল না বলি সেক্ষেত্রে তোমাদের পড়ার সিস্টেমটা এরকম যে আমরা ক নম্বর প্রশ্নগুলো পড়ে নিই, যেই গাইড বা সাপ্লিমেন্ট আছে তার আমরা এমসিকিউগুলো একটু পড়ে নিই। এভাবেই কিন্তু আমরা পরীক্ষা কিন্তু যাই এবং আমরা আমাদের মন মতো সুন্দর করে কিন্তু লিখে দিয়ে আসি। সেখান থেকে মোটামুটি একটা ভালো মার্ক চলে আসে। আসলে কি বাংলা লেখার এটা সঠিক প্রসেস, অথবা বাংলা সাজেশন বলতে আমরা কি বুঝি, আসলে এইটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। বর্তমানে সাজেশন বলতে জাস্ট এতটুকু বোঝানো হয় যে ভাইয়া এইটা গুরুত্বপূর্ণ, এইটা পড়ো তাহলেই হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাংলায় এটা কখনোই হবে না। বাংলায় শুধুমাত্র এইটা গুরুত্বপূর্ণ এইটা বলা এনাফ নয়, তোমাকে অবশ্যই বুঝতে হবে যে বাংলা এইটা গুরুত্বপূর্ণ, এটাতে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে। বাংলার ক্ষেত্রে যদি পড়ার প্রসেস ভুল হয় তাহলে কিন্তু গত বছরের মতোই খারাপ রেজাল্ট হবে। আমি তোমাদের যদি বলি, তোমরা ভালো করে খেয়াল করবা, বাংলা সাবজেক্টে যদিও কেউ ফেল যায় না, তবে বাংলা সাবজেক্টে এ প্লাস পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। ম্যাক্সিমাম শিক্ষার্থীর রেজাল্টেই বাংলায় এ প্লাস নেই। তবে আমি আমার যে দুইজন স্টুডেন্টও যদি আমার থাকো, তো আমি তাদেরকে বলবো, আমি ওই দুইজন স্টুডেন্টকে আজকে এমনভাবে বলে দিব যেন তুমি অন্তত বাংলা সাবজেক্টে 100% এ প্লাস পাও। কেননা এই বাংলা সাবজেক্টে প্লাস পাইলে কিন্তু তোমার রেজাল্টটা অনেকটাই এগিয়ে আসবে। তাই অবশ্যই কোনো সাবজেক্টকে আমরা দুর্বল ভাববো না। এখন থেকে আমি যেভাবে বলবো আশা করি তুমি সেভাবে পড়বা এবং বাংলায় মিনিমাম 90+ মার্ক অর্জন করবে ইনশাল্লাহ, আমার কথাগুলো ভালোভাবে শুনলে। দেখো, বাংলা যে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। তো আজকে আমি তোমাদের বেশ কিছুদিন আগে দিয়ে দিচ্ছি এসএসসি 2026 বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন। তুমি 100% গ্যারান্টি থাকো এই সাজেশন থেকে 100% প্রশ্নপত্র কমন পাবা এবং 90+ মার্ক তুমি নিঃসন্দেহে অর্জন করতে পারবা। ঠিক আছে, 90+। এখন প্রশ্ন হলো, বাংলা করতে গেলে আমরা সবচেয়ে বড় সমস্যা দেখেছি। সমস্যা এক হলো লেখা ভালো না। ম্যাক্সিমাম শিক্ষার্থী, একটা ক্লাসে যদি 100 জন থাকে তার মধ্যে 90 জনের লেখাই কিন্তু মোটামুটি একটু খারাপ। এখন তাই বলে কি 90 জনই খারাপ করবে? সে কিন্তু না। লেখা তোমার খারাপ, তারপরেও বাংলায় মার্ক তোলার বেশ কিছু প্রসেস আছে। নাম্বার 2, লেখার গতি কম। এইটাও আমরা দেখতে পেরেছি বাংলার ক্ষেত্রে লেখার গতি কম। অনেকে বলে ভাইয়া প্রথম দিকে লেখা তো অনেক সুন্দরই হয়, কিন্তু লাস্টে যে সৃজনশীল প্রশ্ন বা লাস্ট যে কয়টা প্রশ্ন উত্তর করি এমনভাবে লিখি যে নিজেই বুঝি না, মানে একেবারে ঘিজিবিজি লেখা। ধরো এরকম ভাবে, ঠিক আছে, আমার নাম যদি আমি লিখতে চাই, আমার নাম রাসেল, এইভাবে লেখা আসি। কি লিখছি ভাইয়া, আমাকে যদি নিজেই পড়তে দেয় তাহলে আমি নিজেই পড়তে পারবো না। তো এই ধরনের লেখাগুলো হয়। এখন প্রশ্ন হলো, লেখা ভালো করতে গেলে লেখা কভার করতে পারি না, আবার লেখা কভার করতে গেলে লেখা সুন্দর হয় না। এই সমস্যাটাও কিন্তু পড়ে। সেকেন্ড সমস্যা আসে এমসিকিউ। তো ভাইয়া এক একটা গাইডে আমাদের 300টা করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। এখন এই 300টা এমসিকিউর মধ্যে আমি সবগুলো এমসিকিউ পড়ে যাই, টোটাল আমি 5000 এমসিকিউ পড়ে যাই। তারপরেও প্রশ্ন দেখা যায় এমসিকিউ কমন পড়ে না, অথবা আমি নিজে এমসিকিউ পারি না। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা ভুলভাবে এমসিকিউ পড়ি? তাহলে কি আমরা ভুলভাবে পড়াশোনা করছি? এই জিনিসটা আমাকে বুঝতে হবে। অন্য সাবজেক্টে এতটা বোঝার দরকার নেই, বাংলায় যে জিনিসটা বোঝা দরকার। অন্য সাবজেক্টগুলো গাইডে যদি কেউ পড়ে যায় তাহলে সেখান থেকে কমন আসার চান্স 100%। বাট যদি বাংলার ক্ষেত্রে শুধুমাত্র গাইড ফলো করে এবং সঠিক পড়ার প্রসেস না জানে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে যে তোমাদের বাংলা রেজাল্ট খারাপ হবে, এটা 100% গ্যারান্টি। তো এখন প্রশ্ন হলো, বাংলায় কোন কোন জিনিস পড়বো, কিভাবে পড়বো, সেই বিষয়টা এবার জানি। এইবার হলো আমাদের মেন কথা, মেন কনসেপ্ট, যে আমরা কি পড়বো, কোন কোন জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বো এবং সেখানে কিভাবে পড়বো। এখানে আর একটা কথা বলি, বাংলার অ্যাকচুয়ালি সাজেশনটা তুমি কিসের জন্য যাচ্ছ? সাজেশন দুই রকম হয়ে থাকে, সৃজনশীল অ্যান্ড এমসিকিউ। আমরা জানি যে এমসিকিউর জন্য মোটামুটি সবগুলোই পড়তে হবে, আর তোমার কি সৃজনশীলের জন্য কিছু নির্দিষ্ট অধ্যায় আছে যেখানে সিলেকশন করে পড়লে ওগুলা থেকে আমরা 100% প্রশ্ন পেয়ে যাব। তো এইটাকে বলা হয় সাজেশন। এখন দেখো, আমরা যখন খেয়াল করব যে কোনগুলো পড়বো, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের গদ্য আছে, এগুলো তোমাদের সিলেবাসে, এবং এই গদ্য এই কবিতাগুলো আছে তোমাদের হলো কি সিলেবাসে। এগুলোর মধ্যে সবগুলো তার গুরুত্বপূর্ণ না। এখন কথা যদি কেউ বলো ভাইয়া এইগুলোর মধ্যে সবচেয়ে সিলেকশন করে দেন যেখানে যে গল্পগুলো থেকে আমি 100% এমসিকিউ পাবো, 100% সিকিউ পাবো, 100% কম পাবো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এখান থেকে তুমি সর্বপ্রথম যে জিনিসটা পড়বা সেটা হলো বই পড়া গল্পটা পড়বা। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 100% প্রশ্ন আসবে। ঠিক আছে, প্রত্যেকবার নতুন এইবার সিলেবাসে যুক্ত হয়েছে, সবার গত বছরও ছিল, তবে বই পড়া তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা পড়বা আমাটির ভেপু, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে। এখন কথা হলো কিভাবে পড়বো এটা আমি বলবো, তার আগে এটাকে বলি। তারপর পড়বো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। নিম গাছ, এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
তারপর কি শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও আমাদের গুরুত্বপূর্ণ। মোটামুটি সামনের দুইটা ও লাস্টের দুইটা, এই দুইটা ব্যতীত আমরা মোটাই এই যে চারটা আছে এই পাঁচটাকে আমরা ভালো করে বলবো। প্রত্যেকটা থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রত্যেকটা থেকে সৃজনশীল প্রশ্ন থাকে। তো এগুলো পড়লে তুমি এখান থেকে সৃজনশীল প্রশ্নও লিখতে পারবা। এবং এমন প্রশ্ন হলো ভাইয়া এইটা পড়বো কিভাবে, পড়ার প্রসেস কি? সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাকে বাংলা মেন বই যেটা আছে, যেটা সরকারি তরফ থেকে তোমাদের দেওয়া হয়েছে, ওইখান থেকে এই গল্পগুলো সুন্দর করে পড়বা। গল্পগুলো পড়ার পরে গল্পগুলোর লাইনগুলো দাগাবা। যেমন আমি তোমাকে একটু এখানে দেখাবো, তো এই পাশে আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে দেখো। যেমন প্রতাপকার গল্পটা আমরা পড়েছি, এবং প্রতাপকার যেহেতু নতুন, আগের সিলেবাসে ছিল না, এখন সিলেবাসে আছে। তো প্রতাপকার থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বা গত যে 19 সালের আগে যখন ছিল তখন কোন কোন জায়গাগুলো থেকে তোমার কি পড়তে হবে। যেমন বলছে দানশীলতার জন্য কি দয়ার সাগর নাম পেয়েছে। এখন প্রশ্ন থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয় কেন, নিচের কোন কারণে? সেক্ষেত্রে 4টা অপশন থাকে। তার কারণ কি? দয়াশীলতার কারণে। এই যে বিষয়গুলো মেন বইকে দাগানো, এবং এই বইটা যখন দাগানো কমপ্লিট হয়ে যাবে, তুমি যে গল্পটা পড়ছো গল্পটা তোমার দাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি কি করবা? তুমি কি চলে যাবা গাইডে, সোজা গাইডে চলে যাবা। গাইডে যে কি প্রশ্ন পড়া শুরু করবা, এমসিকিউ পড়া শুরু করবা, মানে আমি রিডিং পড়ছি, আমি দাগাইছি, সোজা গাইড থেকে যে সব পড়বো, সেক্ষেত্রে উত্তর হবে না। এটা একটা ভুল প্রসেস হলো তুমি যেই জিনিসটা পড়ছো সেটাকে দাগাও। দাগানোর পরে সেকেন্ড বার এসে তুমি যে দাগানো লাইনগুলো দাগাইছো সেই লাইনগুলো মুখস্থ করো। ঠিক আছে, তুমি যেই লাইনগুলো দাগাইছো সেগুলো মুখস্থ করো। এরপরে যায় কি করো, এরপরে যায় তোমাদের যে বোর্ড প্রশ্ন আছে, অবশ্যই বোর্ডে আসা লাগবে। যেগুলো বোর্ডে আসে নাই ওই প্রশ্নগুলো পড়ে কোনো লাভ নেই। গাইড যদি কেউ কিনে থাকো, আমি যদিও গাইড কেনার পক্ষপাতী না, আমি বলি যে সাপ্লিমেন্ট কেনো, টেস্ট পেপার কেনো, এটা বেটার। সাপ্লিমেন্ট টেস্ট পেপার, এখান থেকে প্রশ্ন আসলে যদিও বাংলা বিগত সালের প্রশ্ন থেকে খুবই কম আসে, মেন বই থেকেই আসে, এবং প্রতি বছর প্রশ্ন ভিন্ন থাকে। তাই তোমার মেন কাজ থাকবে হলো আগে মেন বইটা ভালো করে পড়া, কারণ মেন বই থেকেই প্রশ্ন আসবে। এবং মেন বই পড়ার পরে তোমাকে ওই লাইনগুলো মুখস্থ করা, যে লাইনগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আর তারপরে তুমি এই জায়গা থেকে তোমার কি করা, সেই সাজেশনগুলো পড়া। এখন অনেকে বলবো ভাইয়া আমি কিভাবে বুঝবো যে বিগত সালে এখান থেকে প্রশ্ন আসছে, আমি কিভাবে দাগাবো? সেক্ষেত্রে আপনি একটু দাগিয়ে দেন। সেক্ষেত্রে আমরা বলি আমরা কিন্তু তোমাদের এই মেন বইটাকে পূর্বেই দাগিয়েছি। ঠিক আছে, মেন বইটা আমাদের পুরো বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে যে লাইনগুলো থেকে এই প্রশ্নগুলো এসেছে সেই লাইনগুলোকে আমরা পূর্বেই দাগিয়েছি, তোমাদের জন্য রেডি করা হয়েছে। এবং সেখান থেকে যে প্রশ্নগুলো বিগত 10 বছরে এসেছে সেই প্রশ্নগুলো আমরা একটা শিটে রেখেছি। এখন এই শিটগুলো আমরা তোমাদের ফাইনাল সাজেশনের জন্য কিন্তু ইতিমধ্যে সেল করেছি। প্রায় 10,000 শিক্ষার্থী ইতিমধ্যেই তোমরা নিয়ে নিয়েছো। এখনো যে সকল শিক্ষার্থীরা এখনো এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারোনি, তোমরা চাইলে আমাদের সাথে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাদের সাথে কথা বলবা। কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এই সাজেশন পিডিএফগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারো, যেখানে বাংলা 10 বছরের প্রশ্ন দাগানো প্রশ্ন পাবা, এবং এই প্রশ্নের উপরে বিগত যে 10 বছর যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে পেয়ে যাবা। এখানে খুব শর্টকাটলি রাখার চেষ্টা করছি, যেখান থেকে প্রশ্ন 70% একবার হুবহু কমন পাবা, তুমি নিঃসন্দেহে থাকো। ওকে, এইটা গেল গদ্য পড়ার সিস্টেম। তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। কথা বলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারো। আমি তোমাকে এতটুকু সাজেস্ট করতে পারি যে কমন আসবে, নিঃসন্দেহে থাকতে পারো। ঠিক আছে, প্রমাণ হিসেবে তুমি চাইলে আমার এই চ্যানেলে দেখো লাইভ ক্লাসগুলো আছে, লাইভ ক্লাসে 25 সালে যারা ছিল তাদের কমেন্ট সেকশনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কতটুকু কমন পায়। এইটা গেল গদ্য পড়ার সিস্টেম। এবার আসি পদ্য। পদ্য বলতে কবিতা বোঝায়। পদ্য পড়ার সিস্টেমটা কিন্তু গদ্য থেকে টোটালি ভিন্ন। গদ্যর হলো যে আগে তোমাকে পড়তে হবে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, বা যে লাইনগুলো থেকে বিগত সালে আসছিল সেগুলো দাগাইতে হবে, তারপর ওগুলো মুখস্থ করে বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওগুলো পড়তে হবে। এইটা হলো কি গদ্য পড়ার ইম্পর্টেন্ট। এবার পদ্যর পুরোই ভিন্ন। পদ্যর মধ্যে তোমাকে পড়তে হবে কিভাবে, আমি আগে তোমাকে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বলি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কপোতাক্ষ নদ, 100% প্রশ্ন আসবে। জীবন বিনিময় ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই দিন এই মাঠ খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো আগন্তুক নই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাও গুরুত্বপূর্ণ। তাই বলে কি বাকিগুলো গুরুত্বপূর্ণ না? বাকিগুলোও গুরুত্বপূর্ণ। এমসিকিউগুলো তো সবই পড়তে হয়, তারপরেও এইগুলোতে একটু বেশি আসে, তাই এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো তাহলে ভাই কবিতা কিভাবে পড়বো? কবিতা পড়ার নিয়ম হলো কবিতা দাগায় কোনো লাভ নাই। কবিতা থেকে যদি ধরো এক একটা কবিতার গাইডে ধরলাম 300-400 প্রশ্ন আছে, তো এক একটা যদি 300 করে থাকে, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 8, এখন 3 24, তার মানে প্রায় 2400টা এমসিকিউ পড়বা। তাও দিন শেষে দেখবা তুমি কমন পাবা না।
এখন কথা হলো তাহলে কবিতা কিভাবে পড়তে হবে। কবিতার যে কাজটা তোমাকে করতে হবে মেইনলি, এই কবিতা যেগুলো থাকে, ধরো কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদের যে লাইনটা আছে এই লাইনটা পড়বা এবং এই লাইনে যে ব্যাখ্যাটা আছে সেটা পড়তে হবে। প্রত্যেকটা কবিতায় তোমার মেন কাজ হলো ওই কবিতা, ওই লাইনটা পড়া এবং ওই লাইনের ব্যাখ্যাটা পড়া। এখন অনেকে বলবো ভাইয়া ব্যাখ্যা আমরা কই পাবো? তো তোমরা যদি গাইড কেনো, গাইডে ব্যাখ্যা থাকে তো সেখান থেকেও পড়তে পারো। আবার যদি তোমার কাছে টেস্ট পেপার থাকে সেখানেও ব্যাখ্যা থাকে, সেখান থেকেও পড়তে পারো। যদি এমন কিছুই না থাকে তোমার কাছে, সেক্ষেত্রে আমাদের থেকে একটা সাবজেক্টের জন্য মাত্র 100 টাকা এবং 13টা সাবজেক্ট নিলে পরে মাত্র 500 টাকা। এই অল্প কিছু টাকার বিনিময়ে তুমি 100 টাকা দিয়ে তুমি এটা নিতে পারো আমাদের থেকে। সেখানে আমরা কবিতার ব্যাখ্যাটাকে যা যা লাগে সব দিয়ে রেখেছি। তো তুমি চাইলে সেটাও পড়তে পারো, যে কোনো একভাবে পড়লে হয়। কবিতার মেন কথা হলো কবিতা পড়তে হবে, আমাকে কবিতার লাইনগুলোকে ব্যাখ্যা পড়তে হবে সুন্দর করে। ধরো কপোতাক্ষ নদের প্রত্যেকটা লাইন পড়বো এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা পড়বো। ব্যাখ্যা পড়ার এভাবে প্রত্যেকটা, যদি সবচেয়ে ভালো হয় 8টা কবিতা আছে, 8টা কবিতা মুখস্থ করে নাও, সবচেয়ে ভালো হয়। যদি এমসিকিউতে ভালো করতে চাও তাহলে 8টা কবিতা আছে, 8টা কবিতা মুখস্থ করে নাও, এখান থেকে তোমরা উত্তর করতে পারবা। বাট এখান থেকে তোমরা এমসিকিউতে উত্তর করা তোমাদের জন্য জুলুম হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা মুখস্থ করে নাও, এনাফ কাজ। এবার আসি যে বেশ কিছু সমস্যা তোমার সম্মুখীন দাঁড়াও, তো আমি সমস্যাগুলোকে সমাধান করে দিই। যে ভাইয়া লেখা ভালো না, এখন কি করা যায়? লেখা ভালো না, কিভাবে এই লেখা ভালো করে মার্ক বেশি পাওয়া যায়, তাই না? দেখো, লেখা ভালো না, তোমার লেখা যেমনই থাকুক না কেন কোনো সমস্যা নেই। তুমি জাস্ট তোমার লেখাটাকে একটু কি করবা, কি হিজিবিজি না লেখা, লেখাটাকে একটু স্পষ্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? লেখাটাকে স্পষ্ট করবা যতটুকু, আর এক একটা লাইনের মধ্যে মিনিমাম 6 থেকে 8টা ওয়ার্ড লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এরকমভাবে যেভাবে তুমি লিখতে পারো এভাবে সুন্দর করে তুমি লিখবা, সোজা করে লেখার চেষ্টা করবা, আস্তে আস্তে লেখো প্রথমে প্রয়োজনে। এভাবে তুমি লাইন টু লাইন সুন্দর করে প্যারা প্যারা করে লেখার স্টাইল করো, ঠিক আছে? তো এমনি তুমি মার্ক পাবা। আর একটা বিষয় হলো, মার্ক পাওয়ার একটা টেকনিক আছে। যখন তুমি একটা গ নাম্বার প্রশ্ন উত্তর করবা, প্রথমে চেষ্টা করবা উদ্দীপকের যে লাইন আছে সেই লাইনের উত্তরটা দিয়ে দেওয়ার। তারপর তুমি চেষ্টা করবা, তুমি যে সাপোজ ধরলাম কপোতাক্ষ নদ থেকে প্রশ্নটা আইছে, কপোতাক্ষ নদ, তুমি আগে বলে দেবে যে উদ্দীপকের যে বিষয়টা সেটা কপোতাক্ষ নদের সাথে কি সাদৃশ্যপূর্ণ, তা নিম্নে বিশ্লেষণ করা হলো। এবার কপোতাক্ষ নদ যখন তুমি ব্যাখ্যাগুলো পড়ছো, ওইখান থেকে তুমি যা বুঝতে পারছো, আমি বলতেছি না হুবু লিখতে হবে, তুমি যা বুঝতে পারছো তুমি হুবু সেগুলো লেখার চেষ্টা করো। মেন বই থেকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো, যত ভালো ইনফরমেশন দিবা তত বেশি মার্ক আসবে। ইনফরমেশন দেওয়া শেষ একটা প্যারাতে, আর একটা প্যারা এসে নিচে উদ্দীপক করো, উদ্দীপককে হুবহু তোলো না, উদ্দীপক থেকে তুমি যা যা বুঝছো সেই জিনিসগুলোকে এখানে তোলো, তাহলে কিন্তু ভালো একটা মার্ক আসবে। তো এইভাবে লিখলে কিন্তু একটা ভালো মার্ক আসে। লেখার গতি কম, লেখার গতি কম কি, তুমি এখন থেকে চেষ্টা করো একটা সৃজনশীল প্রশ্ন 20 মিনিটের মধ্যে উত্তর করার। তুমি এখন থেকে যদি প্র্যাকটিস করো যে আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন 20 মিনিট সময় নিব, এর থেকে 1 সেকেন্ড বেশি নিব না, তাহলে দেখবা হয়তো প্রথম 5-7 দিন সমস্যা হবে, তবে 7 দিন পরে তুমি ইজিলি পড়তে পারবা। তাই সেখান থেকেও কিন্তু তুমি ইজিলি মুখস্থ করতে পারবা। এমসিকিউ বিষয়ে মেন বই যত ভালো মুখস্থ, মেন বই যত বেশি পড়বা, এমসিকিউ বোর্ডে যায় তত ভালো হবে। এটা তো আর স্কুল পরীক্ষা না যে গাইড থেকে হুবহু আসবে তুমি লিখে দিবা, এটা বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষায় মেন বই যে পড়বে সেই ভালো রেজাল্ট করবে। আশা করি বাংলা সম্পর্কে তোমাকে সব বুঝাইতে পারছি। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।